বলছি, আমি না একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। কি বিষয় বলুন? আমি এখন আপনার সব প্রশ্নের উত্তর দেব। আস্তে আস্তে নীলকে বলল কমলেশ। আপনি কি এই বাড়িতেই থাকেন, নাকি মাঝে মাঝে এখানে আসেন? খুব আস্তে আস্তে কমলেশকে জিজ্ঞেস করলো নীল। আসলে আমার পরিবারের সবাই কলকাতাতেই থাকে, কিন্তু এটা আমি এখন বিজনেসের কাজে ব্যবহার করছি। কেন, কিছু সমস্যা হয়েছে নাকি? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কমলেশ। না, কোনো সমস্যা নয়। আপনার কি এমন কেউ চেনা আছে যারা বাস্তুশাস্ত্র জানেন? সে কারণেই কাজকর্মগুলো এখান থেকেই করেন আপনি? সন্দেহের সাথে কমলেশকে প্রশ্ন করল নীল। হুম, ওরাই বলেছিল যে জায়গাটা ভালো, তাই কিনেছিলাম। কিন্তু আপনি কি বাস্তুশাস্ত্রও জানেন? অবাক হয়ে নীলকে প্রশ্ন করলেন কমলেশ। হ্যাঁ জানি, কিন্তু বেশি নয়। আপনার বন্ধুরা ঠিকই বলেছে, এই জায়গাটা সত্যিই খুব ভালো। তাহলে আরও বলুন এই জায়গার ব্যাপারে। আর কি কি জানেন আপনি? আসলে এই বাড়িটা তোরসা নদীর পাশেই। বাড়িতেও পুকুর রয়েছে। তার সাথে বাড়িটির পূর্ব দিকে মুখ করা। সূর্যের প্রথম আলো সোজা আপনার দালান দিয়ে ঘরে প্রবেশ করে। আর সূর্যাস্তের সময়ও আপনার বাড়ির পেছনের বারান্দায় রোদ পড়ে। মানে আপনার বাড়িটা সূর্যের রশ্মি দিয়ে ঘেরা। ভীষণ পজিটিভ ভাইব আছে বাড়িটাতে। আপনার লাক ভীষণ ভালো। হাত নাড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে বাড়িটা সম্পর্কে এক্সপ্লেইন করলো নীল। বাহ, খুব ভালো। আপনি তো মশাই দারুণ মানুষ। আমার বন্ধুরাও আমাকে এই একই কথা বলেছে। ওরাই আমাকে এখানে বিজনেস করার পরামর্শ দিয়েছিল। এখান থেকে কাজ করেই আমার বিজনেস আরও ফুলে ফেপে উঠেছে। অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে বলল কমলেশ। এটা শুনে নীল কমলেশের দিকে তাকিয়ে রইল। আমার মনে হচ্ছে গত কয়েক বছর ধরে আপনার বিজনেস ঠিকঠাক চলছে না, তাই তো? আপনি কি করে জানলেন? নীলের দিকে তাকিয়ে অবাক চোখে প্রশ্ন করল কমলেশ। কমলেশ খুবই কুসংস্কারাচ্ছন্ন। তাই জন্য সে নিজের বন্ধুদের সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। বাস্তু সম্পর্কে তার বিশ্বাস অসীম। প্রথম দিকে এই বাড়িতে আসার পর কমলেশের বিজনেসে অনেক লাভ হয়েছিল, কিন্তু ৩ বছর ধরে যেন কোথাও হারিয়ে গিয়েছিল ওর সৌভাগ্য। কাজের জায়গায় বিভিন্ন ধরনের প্রবলেম আসছিল। এবার সদর দরজার একদম উল্টো দিকের দেওয়ালে টাঙানো একটা আয়নাকে দেখিয়ে কমলেশকে বলল, আমার মনে হচ্ছে এই আয়নাটা আপনি এখানে আসার অনেক পরে লাগিয়েছেন, তাই তো? হ্যাঁ, আসলে এই আয়নাটা আমাকে আমার এক বন্ধু দিয়েছে। এটা নাকি অ্যান্টিক, অঘটন থেকে আমাকে বাঁচাবে। নীলের মুখের দিকে তাকিয়ে বলল কমলেশ। এই আয়নাটার জন্য বাস্তুতে কোনো দোষ দেখা দিল নীলবাবু? বেশ চিন্তিত হয়ে প্রশ্ন করল সে। এটা একটা অ্যান্টিক আয়না, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা সঠিক জায়গায় রাখা হয়নি, তাই সৌভাগ্যে বাধা। কারণ দরজার উল্টো দিকে থাকায় সূর্যের আলো এতে রিফ্লেক্ট করে বাড়ির বাইরে চলে যাচ্ছে। আপনি শুধু আয়না রাখার জায়গাটা বদলে দিন, তাহলেই হবে। নীলের কথা শুনে ওর দিকে এগিয়ে এসে কমলেশ বলল, আপনি আমাকে বাঁচালেন, থ্যাংক ইউ। আমি তো ৩ বছর ধরে ভাবছিলাম যে আমারই হয়তো কপালটা খারাপ। আমি আশাই করিনি যে এটা কারণ হতে পারে। আমার এত প্রশংসা করতে হবে না, যা জানি তাই বলি। আচ্ছা, তাহলে আমি আজ আসি। মুখে হাসি নিয়ে বলল নীল। ঠিক আছে, আমি আপনাকে ছেড়ে আসছি, নীলকে বলল কমলেশ। আরে না না, আপনি আবার কষ্ট করবেন কেন? আপনি এক্ষুনি ওষুধটা খেয়েছেন, একটু আরাম করুন। দেখুন আপনার শরীরে কোনো পরিবর্তন এলো কিনা। শুধু কাউকে একটা বলে আমাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। এরপর কমলেশকে বিদায় জানিয়ে বাড়ির বাইরে চলে এলো নীল। হাসপাতালে পৌঁছে নীল দেখল যে হিরেনের জ্ঞান ফিরে গেছে, আর পাশে বসে জয়ন্তী ওনাকে ডালিয়া খাওয়াচ্ছেন। নীলকে দেখে চেয়ার থেকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল ডক্টর সুজাতা। নীল, তুমি এসে গেছো? নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করল সে। আপনি এখনো এখানেই আছেন? অবাক হয়ে হাসপাতালের নতুন ডিরেক্টর সুজাতাকে প্রশ্ন করল নীল। ডিরেক্টর হওয়ার পরেও সুজাতার কাছে এত সময় আছে, এটা দেখেই অবাক হয়ে গেল নীল। আসলে আমি তোমার বাবার চেক আপ করতে এসেছিলাম। তোমাদের কিছু প্রয়োজন রয়েছে কিনা সেটাও খোঁজ নিচ্ছিলাম। এ কথা বলতে বলতে চোখ মুখ লজ্জায় লাল হয়ে গেল সুজাতার। এখন তুমি চলে এসেছো, আমার আর এখানে কোনো কাজ নেই, আমি আসছি। সুজাতার রিয়াকশন দেখে আরো অবাক হয়ে গেল নীল। হিরেনের কেবিন থেকে চলে যাওয়ার সময় সুজাতা পিছন ফিরে নীলের দিকে তাকালো আর ভাবল, সত্যি কি এই মানুষটা এত পাওয়ারফুল? সুজাতা চলে যেতেই হিরেন নীলকে ডেকে বললেন, নীল, এখানে এসো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বাবা, এখন এসব কিচ্ছু না, তুমি আগে সুস্থ হও, তারপর তোমার সব কথা শুনবো। নীল জানতো যে হিরেন কোন ব্যাপারে ওর সঙ্গে কথা বলতে চাইছেন, তাই বাবার হাত ধরে কথাটা বলল নীল। রায়চৌধুরী পরিবারকে নীল আর ক্ষমা করতে পারবে না। ওদের সঙ্গে অনেক ভালো করা হয়েছে, ওরা ভালো মানুষের পাত্র নয়। নীলের কথা শুনে হিরেনবাবু একটা দীর্ঘশ্বাস নিলেন। বুঝতে পারলেন এখন ছেলের সাথে কথা বলে লাভ নেই।
পরের দিন সকালে ডক্টর সুজাতা হিরেন আর জয়ন্তীর জন্য ভীষণ হালকা জলখাবারের ব্যবস্থা করে পাঠিয়েছিল। নীলের জন্য নিজে হাতে রান্না করে পাঠিয়েছিল সে। হাসপাতালের স্পেশাল গেস্ট রুমে ওদের থাকার সমস্ত ব্যবস্থা করেছিল কমলেশ। কিন্তু সুজাতার বানানো খাবার পৌঁছানোর আগেই বেরিয়ে গিয়েছিল নীল। গতরাতের ঘটনা এতক্ষণে নীলের ঠাকুরদা শশাঙ্কবাবুর কান অবধি পৌঁছে গিয়েছে। উনি একটা জরুরি কাজের জন্য অর্ণবের বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেননি, দেশের বাইরে ছিলেন। সবকিছু শোনার পর কণিকা আর ওর ছেলে রক্তিমের উপর খুব রাগ করলেন শশাঙ্কবাবু। এতটাই রাগ যে একবারও ওদের সাথে কথা বললেন না, মুখ দেখলেন না। ধীরেনকেই এই ব্যাপারটা হ্যান্ডেল করতে বললেন। ওনার বিশ্বাস ছিল যে নীল রায়চৌধুরী পরিবারের সঙ্গে এরকম করতে পারবে না, পরিবারকে ডুবতে দেবে না। আজ সকালে রায়চৌধুরী বাড়িতে সবাই জড়ো হয়েছিল। সকলের মুখগুলো ছিল দেখার মতো, মুখ ভার করে সবাই কারো জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই সময় রায়চৌধুরী বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে বসার ঘরে ঢুকল নীল। নীলকে দেখে লাফিয়ে উঠে রক্তিম বলল, ওই দেখো আবার চলে এসেছে। তোমার দেখছি সত্যিই লজ্জা নেই, আবার এখানে চলে এসেছো। তোমার শরীরে রায়চৌধুরী পরিবারের রক্তই আছে তো? আমার তো সেটা মনে হচ্ছে না। না হলে নিজের পরিবারকেই ডোবানোর জন্য এভাবে উঠে পড়ে লাগবে কেন? ঘেন্নার নজরে নীলের দিকে তাকিয়ে বলল রক্তিম, তুমি আর রায়চৌধুরী পদবিটা ব্যবহার করো না, তুমি এর যোগ্য নও। আমরা তোমার মুখও দেখতে চাই না, চলে যাও এখান থেকে। রায়চৌধুরী পরিবারের জ্ঞাতি গোষ্ঠী সবাই ঘেন্নার নজরে নীলের দিকে তাকিয়েছিল, কিন্তু তখনও শান্ত ছিল নীল। এত কটু কথার কোনো জবাব দিল না, শুধু ধীরেনের দিকে তাকিয়ে বলল, কাকা, তোমার হয়তো মনে আছে আমি বলেছিলাম যে আমি আজ আসব। একদিন সময় দিয়েছিলাম, সময় শেষ হয়ে গেছে। টাকা তৈরি আছে তো? নীল ভেবেছিল যে আজ দাদুর সঙ্গে দেখা হবে, কিন্তু রায়চৌধুরী বাড়িতে এসে নীল এখনো পর্যন্ত শশাঙ্কবাবুকে দেখতে পেল না। তাই ধীরেনের সঙ্গে কথা বলে সমস্তটা সেটেল করতে চাইল নীল। এদিকে নীলের কথা শুনে গোটা হলে ফিসফাস আওয়াজ হতে লাগলো। কেমন ছেলে রে বাবা, বংশের কুলাঙ্গার, নিজের মানুষের সাথে কেউ এমন করে নাকি? এই বাড়ির নাম ডোবালো, ওর রক্তে দোষ আছে। মিলিয়ে নিও নীল, এর ফল কিন্তু ভালো হবে না, নরকেও ঠাঁই হবে না তোমার। পরিবারের সদস্যদের মুখে এসব কথা শুনে রাগে দুঃখে কাঁপতে লাগলো নীল। এদিকে ধীরেন নিজের হাতটা উপরের দিকে তুলে সবাইকে শান্ত হওয়ার পরামর্শ দিল। তারপর নীলের দিকে এগিয়ে গিয়ে বলল, নীল, তুমি এরকম করলে রায়চৌধুরী পরিবার ব্যাংক্রাফট হয়ে যাবে। তুমি কি এটাই চাও? মাথা নিচু করে প্রশ্ন করল ধীরেন। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।